আজকের সিলেট বিভাগীয় প্রতিনিধি সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি হাজী মোহাম্মদ সোমান আলী ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত মুখ্য সমন্বয়ক জনাব ওয়ারেস আলী ভাই, উপস্থিত আছেন দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক বৃন্দ এবং সিলেট বিভাগের সিলেট জেলার সকল দপ্তরের প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে পে স্কেলটা এখন আমাদের এমন একটা পর্যায়ে চলে এসেছে যে পে স্কেল ছাড়া আর চলছেই না। আর এই পর্যায়টা কিন্তু একদিনে আসেনি এবং পে স্কেলটা কিন্তু আমরা এখন শুধুমাত্র আল্লাহর হুকুমের কারণে পে স্কেলটা হচ্ছে না, আল্লাহ হুকুম দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা হচ্ছে আমার অভিমত। কারণ হচ্ছে যে একটা মানুষের আন্দোলন সংগ্রামের যে প্রক্রিয়াগুলো করা সম্ভব 2019 সাল থেকে সেই প্রক্রিয়াগুলোর একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা তার আরো সাহায্য থেকে করবেন, সেই জন্যই হয়তো বা কোনো কারণে আমাদের দেরি হচ্ছে। কিন্তু আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকারের কাছে আমরা আবেদন নিবেদন করেছি, সংসদে 8 বার উপস্থাপন করা হয়েছে সংসদ সদস্যদের মাধ্যমে, সারা বাংলাদেশের সকল সংসদ সদস্য মন্ত্রী মহোদয়দেরকে স্মারকলিপি দেওয়া হয়েছে, মানববন্ধন, সংবাদ সম্মেলন, সমাবেশ, এমন কিছু নাই যা করা হয়নি। তারপরে সেই সময়ে 2 বার আমরা মহাসমাবেশের উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু সরকার সেই মহাসমাবেশগুলো করতে দেয়নি এবং আমাদের শেষ পর্যন্ত দাবি ছিল যে আপনারা কিছু মহার্ঘ ভাতা দেন। তৎকালীন প্রধানমন্ত্রী বললেন যে মহার্ঘ ভাতা দিলে কেউ বেশি পায় কেউ কম পায়, আমি দেবো বিশেষ সুবিধা দিলেন 5%, যে 5%-এ মানে পানি গরম হয় না। এখন যে গ্যাসের যে দাম 5%-এ যে টাকা পাওয়া যায় তাতে পানি গরম হয় না একটা বাসা। তিনি সেটা করে গেলেন। এরপরে আল্লাহ লীলা খেলায় তার পতন হলো, নতুন সরকার আসলো, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাছেও আমরা কিন্তু আবেদন নিবেদন করে গেছি বিভিন্ন সময়ে এবং আমরা এটি সমাবেশ করেছিলাম 25 সালের 7ই ফেব্রুয়ারি। সেই সমাবেশ থেকে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি দাওয়া উপস্থাপন করি এবং আমরা তখন সেই আন্দোলনের প্রেক্ষিতে সরকার মহোদয় বলেছিলেন, ডক্টর ইউনূস সাহেব, যে আপনাদের আন্দোলন করতে হবে না, লিখিত ভাবে দেন। আমরা লিখিত ভাবে দিলাম, তারাও মহার্ঘ ভাতা কমিটি করলেন। কমিটি করে শেষ পর্যন্ত অর্থ উপদেষ্টা বললেন যে মহার্ঘ ভাতার কমিটি কে করেছে আমার এইসব বিষয় করে জানা নেই। চরম মিথ্যাচার কিভাবে একজন মানুষ করতে পারে সেটা তৎকালীন অর্থ উপদেষ্টা করে দেখিয়েছেন। এরপরেও তারা মহার্ঘ ভাতা না দিয়ে ওই যে ফেসিস্টা বলে 5% কে 15% করলেন, তাতেও আমাদের কোনো সুবিধা হয়নি। এরপরে আমাদের পে কমিশন গঠন হলো। সেই পে কমিশন, আমি ধন্যবাদ জানাই পে কমিশনকে, কারণ হচ্ছে যে বাংলাদেশের সর্বপ্রথম কোন পে কমিশন যারা নির্ধারিত সময়ের পূর্বে 20 দিন 21 দিন পূর্বে তারা রিপোর্ট প্রদান করেছিলেন এবং আমাদের দাবির মুখে আমরা বারবার পে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে এবং পে কমিশনের অন্যান্য সদস্যদের সাথে বারবার সাক্ষাৎ করেছিলাম। স্যার, আপনারা যদি রিপোর্টটা দেন তাহলে আমরা বারবার বলেছিলাম, পে কমিশনের চেয়ারম্যানের কাছে বারবার ধর্ণা দিয়েছিলাম, স্যার আপনারা যদি রিপোর্টটা দেন তাহলে আমরা সরকারকে ধরতে পারি। রিপোর্ট দেওয়ার আগে তো আমরা ধরতে পারি না যে আপনারা যখন এই কথা বলছিলাম যে আমরা খুব স্বল্প সময় পেয়েছি যে আমাদের পে কমিশনের রিপোর্ট প্রদানের পরে, পে কমিশনের রিপোর্ট হওয়ার আগে তো গেজেট হওয়ার কোনো সুযোগ নেই। যখন রিপোর্ট হলো সেই সময় কিন্তু আমাদের আন্দোলনটা সারা বাংলাদেশে চাঙ্গা হয়েছিল। আমাদের প্রত্যাশার কথা, আমাদের দাবির কথা আমরা সবাই মাঠে নেমে বলেছিলাম। প্রত্যেকটা জেলায় উপজেলায় প্রত্যেকটা অফিসে আমাদের আন্দোলনটা হয়েছিল। সর্বশেষ আপনারা দেখেছেন যে আমরা মহাসমাবেশ করেছিলাম 6 তারিখে। সেই 6 তারিখের মহাসমাবেশটার মাধ্যমে আমরা সরকারকে জানাতে চেয়েছিলাম যে আমাদের আর উপায় নেই, আমাদেরকে পে স্কেলের গেজেটটা আপনারা দিয়ে যান, যাতে তারা গেজেটটা করে গেলেও তার ধারাবাহিকতায় যে সরকার আসবে সেই সরকার এটাকে বাস্তবায়ন করতে পারবে। কিন্তু কোনো অজ্ঞাত কারণে তারা এই পে স্কেলের গেজেটটা দিলেন না এবং 6 তারিখে দুর্ভাগ্যজনকভাবে আমাদের সরকারি কর্মচারীদের উপর ন্যাক্কারজনকভাবে একটা হামলা হলো, যে হামলায় আমাদের প্রায় 120 জনের অধিক
কর্মচারী আহত হয়েছে, দুজনের পা ভেঙে গেছে। আমাদের মধ্যে আহত কর্মচারী তারিকুল ইসলাম আছে, যিনি সর্বপ্রথম আহত হয়েছিলেন। আমাদের মধ্যে সেই আন্দোলনে যিনি গ্রেপ্তার হয়েছিলেন দিল ইসলাম ভাই, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। তারা এই আপনাদের জন্যই এই আন্দোলনে আহত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। আমরা ওই আন্দোলনটা ওই দিন সফল হতে পারতাম। সেদিন আরেকটি প্রোগ্রাম ছিল, আপনারা জেনে থাকবেন, যে হাদি হত্যার বিচারের দাবিতে ওই একই জায়গায় তারাও একটি কর্মসূচি দিয়েছিল। যে কর্মসূচিতে বিকালে 4টা থেকে রাত্র 11টা পর্যন্ত ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে পুলিশের সাথে, এবং হাদি হত্যার বিচারের যারা দাবি করেছিল। এ কারণে আমাদের যে দুপুরবেলার মিডিয়া কভারেজটা, সেই মিডিয়া কভারেজটা প্ল্যান হয়ে যায় এবং ওইটা বড় ইস্যু হয়ে যায়। এবং আমাদের আন্দোলনটা ছিল শুক্রবারে। পরবর্তীতে 3টা কর্মদিবস আমাদের খোলা ছিল, রবি, সোম, মঙ্গল। এই 3 কর্মদিবসের মধ্যে সরকার আর এ বিষয়ে কোনো উদ্যোগ নিলেন না। শেষে আমরা একটা হতাশা নিয়েই পরবর্তী নির্বাচনের দিকে আমরা দাবিতে বললাম। কারণ হচ্ছে বুধবার থেকেই আমাদের নির্বাচনের জন্য সরকারি ছুটি ছিল। আর আপনারা বলতে পারেন যে কেন আমরা রোববারে থেকে শাটডাউন দিলাম না, এত বড় একটা ঘটনা ঘটার পরেও। আমরা দাবি আদালত পরিষদ মনে প্রাণে চেষ্টা করেছিলাম যে আমাদের দাবিটা আদায় হোক, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষের বৃহত্তর স্বার্থে আমাদের সরকারি কর্মচারীদের নিজস্ব স্বার্থকে আমরা জলাঞ্জলি দিয়েছি। আমরা চেয়েছিলাম যে দীর্ঘ 19 বছর, অনেকে বলেন 17 বছর, 19 বছর, 2006 সালে থেকে 2 বছর অন্তর্বর্তী সরকার ছিল, তারপরে 3 টার্ম আওয়ামী লীগ সরকার ছিল, আর এই 2 বছর অন্তর্বর্তী সরকার ছিল। 19 বছর ধরে আমরা গণতন্ত্র থেকে বঞ্চিত। এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য নির্বাচনটা সারা দেশের মানুষের কাছে কাঙ্ক্ষিত ছিল, সারা বিশ্বের কাছে কাঙ্ক্ষিত ছিল যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আসুক। আমরা সরকারি চাকরিজীবীরা দেশের 17 কোটি মানুষের এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে আমরা এই কাজটা করতে পারি না। এটা আমাদের করা উচিত হবে না, কারণ হচ্ছে আমরা যেহেতু সরকারি চাকরি করি, আমাদের একটা দায়িত্ববোধ আছে। সেই দায়িত্ববোধ থেকেই আমরা সেদিন রবিবার থেকে শাটডাউন কর্মসূচিটা ঘোষণা করিনি। আমাদেরকে আপনারা ব্যর্থ বলতে পারেন যে আপনারা নেতা হিসেবে যোগ্য না, সবকিছুই আমরা স্বীকার করে নেই, কিন্তু দেশের 17 কোটি মানুষের স্বার্থের চাইতে আমাদের স্বার্থটা কখনোই বড় না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদেরকে নৈতিকভাবেই সেই শাটডাউনের মতো কর্মসূচিতে যাওয়ার সুযোগ হয়নি। এখন নতুন গণতান্ত্রিক সরকার এসেছে, ফেব্রুয়ারি একটা কর্মসূচি ঘোষণা করেছি। সেই কর্মসূচিটা হচ্ছে আমরা সকল 300 আসনের সংসদ সদস্যকে স্মারকলিপির মাধ্যমে আমাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াটা উপস্থাপন করব। এবং আমাদের সব কাজ কিন্তু হয়ে যাওয়া, শুধুমাত্র সরকার যদি আমাদের বিষয়টা বোঝেন এবং তারা যদি গেজেট প্রকাশ করেন, তাহলেই কিন্তু হয়ে গেল। আর কিছু করার দরকার নেই। পে কমিশন হয়ে গেছে, পে কমিশনের রিপোর্ট হয়ে গেছে, শুধুমাত্র গেজেট প্রকাশ করবেন এবং তাদের সেই অনুযায়ী বাস্তবায়ন হবে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছেন যে আমরা সরকারে গেলে পে স্কেল বাস্তবায়ন করব। আমরা আশান্বিত এবং আমরা ধরে নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যে কয়েকটা ঘোষণা দিয়েছেন তার মধ্যে কিন্তু অনেকগুলো কাজ তিনি দ্রুত গতিতে শুরু করেছেন। ফ্যামিলি কার্ড শুরু করেছেন, তিনি বৃক্ষরোপণের জন্য কমিটি গঠন করেছেন। মানে এই ধরনের যে কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে গঠন করেছেন। আমরা চাচ্ছি